গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম পর্যায়ন সম্পর্কে। তো তোমরা খুব ভালো করে জানো যে অবরোহণ আরোহণ কিছু প্রক্রিয়ার সম্মিলিত ফলাফল হচ্ছে পর্যায়ন। অর্থাৎ কোনো উচ্চ ভূমিরূপ যদি দীর্ঘদিন যাবৎ কোনো কিছু দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষয়প্রাপ্ত ভূমিরূপটাকে আমরা বলবো অবরোহণ। ঠিক আছে, অর্থাৎ প্রক্রিয়াটা কি বলবো? অবরোহণ। মানে অবরোহণ প্রক্রিয়ার জন্য আজকে ভূমিরূপটি আমরা নিচু অবস্থায় দেখতে পাচ্ছি। এবং আরোহণ হচ্ছে যখন ওই কোনো ভূমি বা কোনো পাথরের টুকরো বা কোনো কিছু শিলা, বড় বড় শিলা, সেগুলো যখন প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়, সেই ক্ষয়প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ বালুকাকণা অথবা আদার্স কোনো পার্টিকেলস যখন কোনো একটি জায়গায় জমা হয়, পুঞ্জীভূত হয়, এবং পুঞ্জীভূত হতে হতে সেটি যখন আবার ভূমিরূপটি উচ্চতা লাভ করে, সেটিকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। তো এই অবরোহণ আরোহণের ব্যাপারের মধ্যেই আরেকটি ব্যাপার চলে আসে। আগের দিন তোমাদের বলেছিলাম যে আবহবিকারেরও কিছু কন্ট্রিবিউশন রয়েছে এই পর্যায়ন প্রক্রিয়ায়। পর্যায়ন কথাটার অর্থই হচ্ছে একটা উচ্চ ভূমিরূপ দীর্ঘদিন যাবৎ ক্ষয়প্রাপ্ত হতে হতে স্টেজ বাই স্টেজ একটা নিচু ভূমিরূপে পরিণত হয়। তো এই যে ক্ষয়প্রাপ্ত অবস্থা হচ্ছে, সেটির সাথে কিন্তু এই আবহবিকার, এই টপিকটার খুব ওতপ্রোতভাবে সম্পর্ক। তো এই আবহবিকার ব্যাপারটা কি আমরা আগে জানি। ঠিক আছে, আবহবিকার। আচ্ছা, আবহবিকার কথাটাকে যদি তোমরা ভালোভাবে একটু অ্যানালাইসিস করো, তাহলে প্রথমেই চলে আসবে যে আবহবিকার অর্থাৎ এটি আবহাওয়ার একটা পার্ট। ঠিক আছে, ভালো করে শুনবে, এটি আবহাওয়া শব্দ থেকে এসছে। তো যেহেতু এটি আবহবিকার, নামটাই আবহবিকার, তার মানে আমরা বলতেই পারি যে আবহাওয়ার বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, যেমন বায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো এই আবহবিকার ব্যাপারটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো আমরা যদি এই আবহবিকার টপিকটাকে বুঝতে যাই, তাহলে আমি তোমার সামনে কিছু কথা বলছি, খুব ভালো করে শোনো বাবা কথাগুলো, তাহলে অটোমেটিকলি তোমরা আরও ভালো করে ডিপলি বুঝতে পারবে। তো আবহবিকার শব্দটি এসছে আবহাওয়া থেকে। যখন আবহাওয়ার বিভিন্ন উপাদান, মাত্র বললাম বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো দ্বারা ভূত্বকের উপরিভাগের শিলাস্তরসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যথাস্থানে অবস্থান করে, তখন তাকে বলে আবহবিকার। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে যদি একটা এরকম বড় শিলা থাকে, এরকম বড় একটা শিলা, এটা যদি ভূমিরূপের বেস হয়, এটি যখন দীর্ঘদিন যাবৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে, তখন এই শিলাটাই আজ থেকে ধরলাম 20 বছর পরে গিয়ে এই ছোট্ট একটি শিলাখণ্ডে পরিণত হলো। অর্থাৎ এটার সাইজ দেখো আর এটার ডাইমেনশন সাইজ দেখো, তাহলে দীর্ঘদিন যাবৎ ক্ষয়প্রাপ্ত হতে হতে আজকের এই সাইজটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাইমেনশনটা দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস আমি মাত্র তোমাদের বলেছি যে ভূত্বকের উপরিভাগের শিলাস্তম্ভ, অর্থাৎ ভূত্বকের অভ্যন্তরভাগে কিন্তু আবহাওয়া কাজ করছে না, আবহবিকার কাজ করছে না, এটা ভূত্বকের উপরিভাগে। এবং যখন শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ঠিক আছে, শিলাসমূহ যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ধরে নাও এই বড় শিলার থেকে এই ছোট শিলাটি হয়েছে, অর্থাৎ এটিকে আমি পাথর হিসেবে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, এবং এটার সাথে আরও অনেক পার্টিকেলস পার্শ্ববর্তী এলাকায় এখানেই জমা হয়ে আছে। দেখতে পাচ্ছ তো, এই যে বড় শিলাটি ছিল এবং এটার থেকে এই সমস্ত ছোটো ছোটো টুকরোগুলোর কিন্তু দূরত্ব খুব একটা বেশি না, যথাস্থানেই অর্থাৎ সেম জায়গাতেই, এই পুরো জায়গাটা কিন্তু একটাই জায়গা আমরা কনসিডার করলাম, অর্থাৎ সেম জায়গাতেই যখন এই বড় বড় পাথরের টুকরো যখন আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেম স্থানেই অবস্থান করছে, সেটিকে আমরা বলবো হচ্ছে আবহবিকার। অর্থাৎ যদি আজকে এই পাথরের টুকরোটি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট টুকরো পাথরগুলি অনেক দূরে চলে যেত, কয়েক কিলোমিটার দূরে, সেটা বায়ু দ্বারা তাড়িত হয়ে বা বৃষ্টির জলে বা আদার্স যে কোনো কন্ট্রোলিং ফ্যাক্টরস দ্বারা, সেটাকে কিন্তু আমরা আবহবিকার কনসিডার করতাম না। কেন? আবহবিকারের সংজ্ঞার মধ্যেই এই জিনিসটা রয়েছে যে যখন মূল শিলা থেকে জিনিসটা বিচ্ছিন্ন হবে, মূল শিলা, এটাকে বলবো হচ্ছে মূল শিলা, মেন যে শিলাটা, সেটার থেকে বিচ্ছিন্ন হয়ে যথাস্থানেই, অর্থাৎ এই শিলার বড় শিলার পার্শ্ববর্তী স্থানেই এটি অবস্থান করবে, সেটি হচ্ছে আবহবিকার। কনসেপ্টটা বোঝা গেল? অর্থাৎ আমি যদি আবার ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে আমি কিছু পয়েন্টস বলছি, নোট করো ফটাফট। যে আবহবিকার এটা সম্পূর্ণ আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো দ্বারাই কন্ট্রোলড। ঠিক আছে, এবং
এই ধরনের আবহাওয়ার যে ফ্যাক্টরসগুলো শিলাটাকে যখন ক্ষয় করবে, শিলার থেকে নির্গত চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি ওই যথাস্থানেই অবস্থান করবে। মাথা থাকবে কথাটা? তাহলে এটি হচ্ছে আবহবিকার, অর্থাৎ মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে এটি যথাস্থানেই অবস্থান করবে। এটি হচ্ছে আবহবিকারের টোটাল কনসেপ্ট। ঠিক আছে, ভালো করে মনে রাখবো। আবহবিকার ব্যাপারটি তোমরা খুব ভালোভাবে তাহলে বুঝে গেলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা কোনো বড় শিলা চূর্ণ বিচূর্ণ শিলা পরিণত হচ্ছে এবং যথাস্থানেই অবস্থান করছে। এটাই হচ্ছে আবহবিকারের ট্যাগলাইন, মনে রাখবে ভালো করে। এইবার আবহবিকারকে যখন আমরা ক্লাসিফাই করতে যাব, অর্থাৎ জানতে হবে আমাদের যে আবহবিকার কত প্রকারের হতে পারে। ঠিক আছে, মানলাম ঠিক আছে বায়ু বৃষ্টিপাত আর্দ্রতার দ্বারা আবহবিকার হয়, বাট এটারও কিছু ক্লাসিফিকেশন রয়েছে। যেমন ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক আবহবিকার, সেকেন্ড দেখতে পাচ্ছি রাসায়নিক আবহবিকার। তাহলে যান্ত্রিক এবং রাসায়নিক। যান্ত্রিক অর্থাৎ এখানে আবার কিছু আমরা রিক্লাসিফিকেশন দেখতে পারবো, এবং রাসায়নিক আবহবিকারেরও কিছু ক্লাসিফিকেশন রয়েছে। তো সবার ফার্স্ট আমরা যান্ত্রিক আবহবিকারটাই ডিসকাশন করি। তো যান্ত্রিক আবহবিকার ডিসকাশন করতে গিয়ে সবার ফার্স্ট আমাদের জানতে হবে যান্ত্রিক আবহবিকারটা অ্যাকচুয়ালি কী। দেখো, যান্ত্রিক আবহবিকার মানেই হচ্ছে যেটি রাসায়নিকের সমস্ত উপাদানগুলোর দ্বারা কন্ট্রোলড না, অর্থাৎ ভৌত প্রক্রিয়া কিছু। ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, এই সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টর দ্বারা এই আবহবিকারগুলো হচ্ছে। ঠিক আছে, কোনো কেমিক্যাল রিয়াকশন কিন্তু আমরা এখানে দেখতে পারবো না, টোটালটাই ন্যাচারাল কোনো ফোর্সের দ্বারা হচ্ছে। ঠিক আছে, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এই সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টর দ্বারা যান্ত্রিক আবহবিকারটি কন্ট্রোলড, এবং রাসায়নিক আবহবিকারটি টোটালটাই কেমিক্যালি রিয়াকশানে ভর্তি। তো সবার ফার্স্ট আমরা যান্ত্রিকেই আসি। তো যান্ত্রিকে আমরা ফার্স্ট দেখতে পেলাম তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকার, সেকেন্ড কেলাসীকরণ, থার্ড শিলাস্তরের চাপ হ্রাস, ফোর্থ হচ্ছে বর্ষণ প্রক্রিয়া, আর ফিফথ হচ্ছে কলোয়েড প্লাকিং। তাহলে আমরা এই 5টি জিনিস দেখতে পাচ্ছি, এবং এই 5টি জিনিসের মধ্যে সবার ফার্স্ট আমরা ডিসকাস করব তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকার। তাপমাত্রা তো একটু আগে বলেছিলাম যান্ত্রিক মানেই হচ্ছে তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এই সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টর থাকবে। তো তাপমাত্রার মধ্যে কী কী আসবে? এটাতেও আবার রিক্লাসিফিকেশন রয়েছে। স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচাই খুণ্ডীকরণ। আচ্ছা, এখন একটি কথা, সেটা হচ্ছে খুব ভালো করে শুনে রাখো, তোমাদের এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে। আমি এই বিষয়ে পরবর্তীকালেও আবার আলোচনা করব। তো এখন আপাতত জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এই যে যান্ত্রিক আবহবিকারের যে ক্লাসিফিকেশনসগুলো রয়েছে এবং তাপমাত্রার পরিবর্তনজনিত যে ফার্স্ট টপিকটা, পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে। কীরকমভাবে বলছি আমি তোমাদের, যে ডাইরেক্ট বলে দিল তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো, এবং এর দ্বারা মৃত্তিকা কীভাবে তৈরি হয়, মৃত্তিকার উৎপত্তি তোমাকে তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকার দিয়ে ডিসকাস করতে হবে। স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচাই খুণ্ডীকরণ, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করব। তো সবার ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে স্বল্পমোচন। ঠিক আছে, স্বল্পমোচন ব্যাপারটা কি, খুব ভালো করে দেখো। যখন শিলার তাপ পরিবহন ক্ষমতা কম হওয়ায় প্রখর সূর্যতাপে শিলার নিচের স্তরের তুলনায় ওপরের স্তর সহজেই খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ আমরা দেখতে পাবো, এটা যদি একটা শিলা হয়, আমি নর্মাল কথা বলছি, এটা যদি মনে করো একটা শিলা হয়, এটা শিলার একটা উপরের লেয়ার, অর্থাৎ এইখানেই তোমার সূর্যকিরণ, তাপ এই শিলার উপরের লেয়ারটাই সহ্য করছে। যদি বৃষ্টিপাত হয়, এই শিলার উপরের লেয়ারটাই টলারেট করছে। এবং শিলার কিন্তু কতগুলো লেয়ার রয়েছে, এরকমভাবে করে 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 আস্তে আস্তে শিলাটি সম্পূর্ণ রূপ ধারণ করে। কথাটা বোঝা গেল? তাহলে উপরের যে লেয়ারটি রয়েছে সেটি কিন্তু ডাইরেক্টলি ন্যাচারাল যে ফোর্স, সেই সমস্ত ফোর্সের সাথে কানেক্টেড। ঠিক আছে, এবং শিলার যে তাপ পরিবহন ক্ষমতা কম হওয়ায় প্রখর সূর্যতাপে শিলার নিচের স্তরের তুলনায় উপরের স্তর সহজেই খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলে শিলার উপরের স্তর আয়তনে বেড়ে যায় এবং নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে। তোমরা পেঁয়াজ দেখেছো খুব ভালো করে, কীরকম একটা লেয়ার, এক একটা লেয়ারের মতো কাজ করে, তাই তো? এরকম একটা লেয়ারের মতো করে একটা পেঁয়াজটি তৈরি। ঠিক শিলার মধ্যেও কিন্তু আমরা এইভাবে কতগুলো লেয়ারকে আমরা ইম্যাজিন করব। তাহলে এই শিলার উপরের লেয়ারটি যদি বাইরের প্রচণ্ড তাপে পেঁয়াজের খোসার মতো উপর থেকে খুলে আসে, অর্থাৎ আমরা দেখতে পেলাম কি এখানে একটা নর্মালি শিলা রয়েছে, বড় শিলা, এবং তার এই পাশটা দিয়ে একটা ছোট ফাটলের মতো তৈরি হয়েছে, অর্থাৎ এই উপরের পোর্শনটা কিন্তু ডাইরেক্টলি সূর্যের তাপের জন্য ফেটে গেছে, এবং ফেটে যাওয়ার পরে কী হচ্ছে, টুকরা টুকরা ছোটো ছোটো পাথরে পরিণত হয়েছে। দেখতে পেলাম তো?
এর পরবর্তীকালের পিকচারটি দেখো, পাশের যে পিকচারটি আছে, এই যে শিলাটি অলরেডি তাপ গ্রহণ করতে না পেরে, সম্পূর্ণরূপে তাপটা গ্রহণ করে ভেতরের যে শিলার মধ্যে পরিবাহিত করতে না পেরে ওপরের যে লেয়ারটি ছিল সেটি কিন্তু ভেঙে গেছে, এ দেখো সমস্ত টুকরো হয়ে গেছে। তো এটি হচ্ছে স্বল্পমোচন, অর্থাৎ পেঁয়াজের খোসার মতো খুলে যাবে। কী জন্য? তাপের জন্য। তাহলে আমি আবার রিপিট করছি ব্যাপারটা 1-2 লাইনে। স্বল্পমোচন ব্যাপারটা কি? যখন শিলার তাপ পরিবহন ক্ষমতা কম হওয়ার জন্য বাইরের প্রচণ্ড সূর্যকিরণে ওপরের স্তর উত্তপ্ত হয়ে ওঠার ফলে নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো ওপর থেকে খুলে আসবে, সেটি হচ্ছে স্বল্পমোচন। এটির একটি ইংলিশ নাম রয়েছে এক্সফলিয়েশন, বা এটিকে আমরা গোলাকৃতি বিচূর্ণী ভবনও বলতে পারি। ঠিক আছে, তাহলে মনে থাকবে সূর্যের প্রচণ্ড তাপে, এটা যদি আমরা সূর্য হিসেবে কনসিডার করি, সূর্যের প্রচণ্ড তাপে উপরের লেয়ারটি পেঁয়াজের খোসার মতো খুলে আসবে, এটি স্বল্পমোচন। এর ফলে ছোটো 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 বালুকণার তৈরি হয় বা পাথরের নুড়ি পাথর তৈরি হতে পারে, এবং সেটি পরবর্তীকালে মৃত্তিকার জন্ম দেয়। তাহলে স্বল্পমোচন থেকে কীভাবে মৃত্তিকা হলো এটা আমরা জানতে পারলাম, যে স্বল্পমোচন কেন মৃত্তিকা তৈরিতে দায়ী। বোঝা গেল ব্যাপারটা? তাহলে স্বল্পমোচন যেহেতু যান্ত্রিক আবহবিকারের পার্ট, এবং স্বল্পমোচন যেহেতু তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকারেরও পার্ট, তাহলে আমরা এটাও বলতে পারি তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকারের ফলে যে মৃত্তিকা তৈরি হয় সেটার মধ্যে স্বল্পমোচন দায়ী, এবং যান্ত্রিক আবহবিকারের ফলে যে মৃত্তিকা তৈরি হয় সেটার জন্য স্বল্পমোচন দায়ী। তাহলে স্বল্পমোচনের জন্য যে মৃত্তিকা হচ্ছে সেটার জন্য যান্ত্রিক আবহবিকারের ফলে মৃত্তিকার কাজটাও হয়ে যাচ্ছে, আবার তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকারের কোশ্চেন আসলো ওটার মধ্যে তুমি স্বল্পমোচন ইনপুট করে দিতে পারছো। তাহলে এইভাবেই কিন্তু মৃত্তিকা তৈরি হয় আবহবিকারের দ্বারা। ঠিক আছে, এটি হয়ে গেল স্বল্পমোচন। এবার চলে আসবো আমরা ক্ষুদ্রকণা বিসরণ। দেখো, ক্ষুদ্রকণা বিসরণ নামটা শুনে আমরা বুঝতে পারছি এখানে সমস্ত ক্ষুদ্র কণাই থাকবে এটার মধ্যে। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের একটা কথা বলছি, ভালো করে শোনো লাইন কিছু। একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত শিলার খনিজগুলির প্রসারণ ও সংকোচনের হার ভিন্ন ভিন্ন প্রকার। এই কারণে এই শিলায় প্রবল পীড়ন ও টানের সৃষ্টি হয়, ফলে শিলার খনিজগুলি মূল শিলা থেকে সশব্দে বিচ্ছিন্ন হয়ে বাইরে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে এটি চূর্ণ বিচূর্ণ হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে শিলা কিন্তু একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ মিনারেলস রয়েছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, এবং প্রতিটি মিনারেলসের যে রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু সেম না, ভিন্ন ভিন্ন প্রকার, কোনোটি বেশি করছে অ্যাবজর্ব, কোনোটি কম করছে। এই কারণে ওই শিলায় প্রবল পীড়ন ও টানের সৃষ্টি হয়। পীড়ন ও টান মানে কি বোঝা গেল ব্যাপারটা? যে সংকোচন এবং প্রসারণ। ঠিক আছে, পীড়ন ও টান মানে হচ্ছে সংকোচন আর প্রসারণ। কোনো একটা জিনিসকে যখন তুমি ছিঁড়তে যাও তখন তোমায় কী করতে হয়? ওখানে প্রেশার ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা ছেঁড়ার জন্য। তো এইখানে এই জিনিসটার কাজ করে হচ্ছে বিভিন্ন খনিজ কণা। কেন খনিজ কণা? কারণ বিভিন্ন খনিজ কণার কিন্তু রেসিস্ট্যান্স পাওয়ার বা তাপ গ্রহণ ক্ষমতা বা ক্যাপাসিটি বা ওটাকে পরিবহন করার ক্ষমতা সেম না, এবং আমরা খুব ভালো করে জানি প্রতিটা শিলার মধ্যে বিভিন্ন খনিজের মিশ্রণ রয়েছে। তো অটোমেটিক্যালি আমি বুঝতে পারছি, এবং যখন ওই খনিজগুলি মূল শিলার থেকে বিচ্ছিন্ন হয়, মূল শিলা থেকে খনিজগুলি বিচ্ছিন্ন হয়, তখন সেটি খুব সশব্দে অর্থাৎ গুলির মতো আওয়াজ করে, এতটাই মানে ভাস্ট এটার সাউন্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, গুলির মতো আওয়াজ হয়, এবং ন্যাচারালি এটা তুমি কিন্তু তোমার মানে ছোটো ছোটো এলাকায় বা মাঠে ঘাটে দেখতে পাবে না। এটার জন্য বিস্তীর্ণ মরু এলাকাটাও সবচেয়ে বেশি প্রযোজ্য আর কি। ঠিক আছে, বা রিভার ব্যাঙ্ক, যখন বিস্তীর্ণ রিভার ব্যাঙ্ক, ঠিক আছে, বালুর চর যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এটি হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এবং আমি আরেকটা জিনিস বলে রাখি, ন্যাচারালি এটা মরু অঞ্চলের জন্যই কার্যকর, এবং মরু অঞ্চলে এই প্রক্রিয়ায় কিন্তু বালুকণার পরিমাণ বৃদ্ধি পায়। আমরা মরু অঞ্চলে কী দেখি? ধুধু বালুময় পরিস্থিতি চারিদিকে। ঠিক আছে, তো সেই বালুগুলো কোথার থেকে আসছে? এই ক্ষুদ্রকণা বিসরণ কিন্তু ওই মরুভূমির বালু তৈরির জন্য দায়ী। তাহলে অটোমেটিক আমরা বলতে পারি যে ক্ষুদ্রকণা বিসরণ দ্বারাও মৃত্তিকা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয় যে যান্ত্রিক আবহবিকার কীভাবে মৃত্তিকা তৈরির জন্য দায়ী, তাহলে আমরা ইজিলি ক্ষুদ্রকণা বিসরণকেও ওখানে ইনপুট করতে পারবো স্বল্পমোচনের পাশাপাশি। তাহলে বোঝা গেল আলটিমেটলি কিন্তু গল্পই একটাই, সেটা হচ্ছে মূল শিলার থেকে বিচ্ছিন্ন হয়ে ছোটো ছোটো পাথর বা নুড়িকণা বেরোচ্ছে, সেটি আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্তিকায় পরিণত হচ্ছে। ঠিক আছে, এটি গেল ক্ষুদ্রকণা বিসরণ। এরপর আমরা ডিসকাস করব প্রস্তরচায়ী খুণ্ডীকরণ। এই যে দেখো পিকচার, প্রস্তরচায়ী খুণ্ডীকরণ, এটি সব থেকে ইজি, জাস্ট নর্মালি চিন্তা করবে। প্রস্তরচায়ী খুণ্ডীকরণ মানেই হচ্ছে শিলার এটা যদি বেসলাইন হয়, এটা যদি একটা বড় শিলা হয়, শিলার ওপরের ও নিচের স্তরের তাপমাত্রার পার্থক্যের জন্য অনেক সময় অনুভূমিক ও উল্লম্ব ফাটলের সৃষ্টি হয়। ঠিক আছে, তোমরা আগের দিনে আমি বলেছিলাম অনুভূমিক উল্লম্ব ব্যাপারটা, আবার বলছি। এটি হচ্ছে অনুভূমিক ফাটল, অর্থাৎ আমরা এই দেখো অনুভূমিক ফাটল,
আবার উল্লম্ব ফাটল কোনটা? এটি কি বলে? উল্লম্ব। এখানে দেখো এটি উল্লম্ব ফাটল। তাহলে তাপমাত্রার উপরে আর নিচের জন্য পার্থক্যের জন্য অনেক সময় কী হয়, ওপরের দিকে দেখা গেলো অনুভূমিক হলো, নিচের দিকে আবার হয়তো উল্লম্ব ফাটল হলো। তো এই অনুভূমিক উল্লম্ব করতে করতে অটোমেটিক্যালি কী হচ্ছে, ধীরে ধীরে ওই ফাটল বরাবর শিলাটি ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াসলি তুমি চিন্তা করো, একটা ইটের টুকরো, ঠিক আছে, মনে করো এটা একটা ইটের টুকরো। এই ইটের টুকরোটাকে তুমি যদি কন্টিনিউ হাতুড়ি দিয়ে বা আদার্স কোনো ভারী পদার্থ দিয়ে বাড়ি মারতে থাকো, কী হবে? এখান থেকে কিন্তু এরকম ক্র্যাক হবে না? হবে তো ক্র্যাক, কোনো সময় উল্লম্ব ক্র্যাক হবে, এরকম অনুভূমিক ক্র্যাক হবে, হবে তো? তুমি এখানেও দেখতে পারো, তোমরা এখানে দেখতে পারো এটা উল্লম্ব ক্র্যাক হয়েছে, এটা অনুভূমিক ক্র্যাক হয়েছে। তো এরকমভাবে কোনো একটা জিনিসের মধ্যে যখন ক্র্যাক হয়, ওই ক্র্যাক বরাবর কী হয়, সেই শিলাটি দুর্বল হয়ে যায়। ঠিক এখানে যেমন ইটটি হয়েছিল, আমি বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করেছিলাম দেখে, ঠিক আছে? তো এটি হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ, মানে বিশাল বড় বড় প্রস্তর চাইগুলো খণ্ডীভূত হয়ে যাচ্ছে, এটি হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ। ঠিক আছে, তো তাপমাত্রার পরিবর্তনজনিত আবহবিকারটা আমরা জানতে পারলাম। এবার এখন জানতে পারবো আমরা কেলাসীকরণ। ঠিক আছে, কেলাসীকরণ অর্থাৎ এই কেলাসীকরণ কথাটির মধ্যে তোমাদের ফার্স্ট জানতে হবে এই কেলাস কথাটির অর্থ কী। অর্থাৎ এই কেলাসীকরণ মানেই হচ্ছে কোনো লিকুইড ফর্মের কোনো জিনিস যখন এটি কোনো শক্ত, মানে কোনো হার্ড ফর্মের কনভার্ট হবে বা ট্রান্সফার হবে তার রূপটি, তখনই সেটাকে বলা হবে কেলাসীকরণ। অর্থাৎ আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, জল বরফে পরিণত হলো, এটি হচ্ছে কেলাসীকরণ প্রক্রিয়া। তাহলে এই কেলাসীকরণ প্রক্রিয়াটি আমরা আরও ডিটেলসে শ্রেণীবিভাগ অনুযায়ী বুঝবো এখন। ঠিক আছে, একটু মনে রাখতে হবে এটিও কিন্তু যান্ত্রিক আবহবিকারেরই পার্ট, এবং যান্ত্রিক আবহবিকারের যে সমস্ত প্রক্রিয়াগুলো মৃত্তিকার সৃষ্টির জন্য দায়ী, তার মধ্যে এই শিলাস্তরের চাপহ্রাস, কেলাসীকরণ, বর্ষণ প্রক্রিয়া, কলয়েড প্লাকিংও খুব সমানভাবে দায়ী। তো অলরেডি তাপমাত্রা পরিবর্তনজনিত সেই সমস্ত ডিফারেন্ট ফ্যাক্টরসগুলো তোমরা জেনে গেছো। এখন জানো কেলাসীকরণ কী শ্রেণীবিভাগ রয়েছে। সবার ফার্স্ট তুহিন খণ্ডীকরণ, দেন লবণের কেলাস গঠন, দেন স্লেকিং। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব তুহিন খণ্ডীকরণ। ঠিক আছে, তুহিন মানে তোমরা খুব ভালো করে জানো যে বরফ, আর খণ্ডীকরণ মানে টুকরো করা। তাহলে তুহিন খণ্ডীকরণ ব্যাপারটা কী? ঠিক আছে, তো খুব ভালো করে শোনো। উঁচু পর্বতের ওপর বৃষ্টির বা বরফ গলা জল। তাহলে একটা জিনিস আমরা কনসিডার করতে পারি যে তুহিন খণ্ডীকরণ ন্যাচারালি হাই অল্টিটিউড যে সমস্ত ল্যান্ডফর্ম রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেই তুহিন খণ্ডীকরণটি বেশি প্রযোজ্য। ঠিক আছে, তো উঁচু পর্বতের ওপর বৃষ্টির বা বরফ গলা জল শিলাস্তরের ফাটলের মধ্যে ঢুকে যায় এবং ঠান্ডায় জমে বরফে পরিণত হয়। তা আমি পিকচারের সাথে ব্যাপারটা বুঝি। এই দেখো এটি সূর্য, তাহলে দিনের বেলা এরকম এই ধরনের একটি, ফার্স্ট কনসিডার করো যেটি একটি শিলা। ঠিক আছে, এরকমভাবে রয়েছে, এবং এই ডট ডট যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলি হচ্ছে জল। অর্থাৎ শিলার মাঝখানে কি দেখতে পাচ্ছ, ডট ডটগুলো হচ্ছে জল। তো এরকম এবড়ো কেবড়ো টাইপের ভেঙে রয়েছে, ঠিক আছে, অনুভূমিক উল্লম্বভাবে ভেঙে রয়েছে। তো সেই ফাঁকগুলোর মধ্যে কিন্তু সমস্ত জলগুলো ঢুকে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দিনের বেলার সিন। ঠিক আছে, তো কী দেখতে পাচ্ছি, জলের ঢুকে যায় এবং ঠান্ডায় জমে রাতের বেলা বরফে পরিণত হয়। এটা দেখো চাঁদ, অর্থাৎ আমি এই চাঁদ সিম্বলাইজ করছি রাতকে। ঠিক আছে, রাতের বেলা কী হচ্ছে, এই যে ফাঁকা জায়গাগুলো জলে ভর্তি ছিল সেগুলো দেখো সব বরফে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলোকে কিন্তু আমরা ইজিলি বরফ হিসাবে কনসিডার করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে সব বরফ, এই মাঝখানের ফাঁকাগুলোর মধ্যে যেই জায়গাগুলো জল ছিল। ঠিক আছে, রাতের বেলা তুমি খুব ভালো করে জানো উচ্চ পার্বত্যাঞ্চলে কী হয়, ম্যাক্সিমাম ঠান্ডা, আর ঠান্ডা একটা বরফ হবেই। তো কী হচ্ছে, এই বরফে পরিণত হয়ে যাওয়ার ফলে জলের চেয়ে বরফের আয়তন বেশি বলে শিলার ফাটলের দুপাশের দেওয়ালে প্রচণ্ড চাপ পড়ে। স্বাভাবিক, বরফ একটি শক্ত পদার্থ, তাই তো? তো অটোমেটিক্যালি যখন জল ছিল তখন তো অ্যাডজাস্টেবল, বাট যখন বরফ হয়ে গেল ওই জলটাই, তখন কিন্তু এই শিলার ও যেই জায়গাটার মধ্যে এই বরফটি অবস্থান করছে তার পার্শ্ববর্তী শিলাতে কিন্তু ও ম্যাক্সিমাম চাপ দিচ্ছে। কারণ কি, জল যখন ছিল তখন তো অ্যাডজাস্টেবল কন্ডিশনে ও অ্যাডজাস্ট করে নিয়েছে ওখানে, বাট যখন ও বরফ হলো তখন কিন্তু ওর আয়তন বেড়ে গেল, তখন কিন্তু এই ছোটো ফাটলের মধ্যে ওর আর জায়গা হচ্ছে না, তখন অটোমেটিক্যালি কী করবে, প্রেশার করবে শিলাগাত্রের মধ্যে বা শিলার গায়ের মধ্যে প্রেশার ক্রিয়েট করবে। তো সেই প্রেশার ক্রিয়েট করার ফলে শিলাস্তরটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং পর্বতের পাদদেশে নুড়ি ক্ষেত্র সৃষ্টি করে। এই নুড়িগুলিকে বলা হয় ট্যালাস বা স্ক্রি। যখন এই সমস্ত এই বরফটি এই পার্শ্ববর্তী শিলাতে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করার ফলে ছোট ছোট নুড়ি, পাথর বা এরকম বালুকণা তৈরি করলো। তো এই ছোট ছোট নুড়ি, বালুকণা, এই সমস্তগুলোকে বলা হচ্ছে, মনে রাখবে, ট্যালাস। ঠিক আছে,
ট্যালাস, ট্যালাস বা স্ক্রি, ঠিক আছে, এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন। এই ট্যালাস বা স্ক্রি একমাত্র এই কেলাসীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই হয়, এবং বরফের যে সমস্ত ব্যাপার রয়েছে, যে বরফ যেখানে ফ্যাক্টর, যে বরফ শিলাগাত্রকে ভেঙে দিল, টুকরো টুকরো পাথর কণায় পরিণত করলো, সেগুলিকে বলা হচ্ছে ট্যালাস বা স্ক্রি। খুব ভালো করে মনে থাকবে। তারপরে আমরা ডিসকাস করব লবণের কেলাস গঠন। লবণের কেলাস গঠন তোমরা এই ভূমিরূপটাকে ফার্স্টে দেখো, ঠিক আছে, ডিটেলস বলছি, কোনো টেনশনের ব্যাপার নেই, বুঝতে পারবে। শুষ্ক অঞ্চলে, একটু আগে আমরা কি বললাম, তুহিন খণ্ডীকরণ, তার মানে এটা জানতে হবে কোথায় হয়, উচ্চ পার্বত্য অঞ্চলে। এবার আমরা পড়ব হচ্ছে লবণের কেলাস গঠন, এবং এই ব্যাপারটিকে আমরা কনসিডার করব কোথায়, শুষ্ক মরু অঞ্চলে, ঠিক আছে। তাহলে শুষ্ক অঞ্চলে, বিশেষত উষ্ণ মরু অঞ্চলের ভূমিতে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। কি থাকে? লবণ থাকে। আমরা খুব ভালো করে জানি যে মরু অঞ্চলের মাটিতে সেখানে লবণ রয়েছে প্রচুর পরিমাণে। স্বল্প বৃষ্টিপাতের সময় ওই লবণ ধৌত প্রক্রিয়ার মাধ্যমে শিলাস্তরে প্রবেশ করে। যখন তুমি ভালো করে দেখো, এ ধরো একটা শিলাস্তর, ঠিক আছে, এটা ধরো উপরের শিলার একদম বা মৃত্তিকার একদম ওপরের স্তর, ঠিক আছে। তো মৃত্তিকার ওপরের স্তরে প্রচুর পরিমাণে এরকম বড় বড় শিলাখণ্ড বা বালুকণা রয়েছে, ঠিক আছে। তো এইবার এই ওপরের পোর্শনে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো, এই যে বৃষ্টি হলো প্রচুর পরিমাণে, বৃষ্টি হওয়ার জন্য উপরের লেয়ারের মধ্যে যে সমস্ত লবণগুলো ছিল, তাহলে লবণগুলো কী হবে, ধুয়ে ধুয়ে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে নিচে চলে আসবে। তাই হচ্ছে তো এখানে, যে বৃষ্টির জলে সেগুলো ধুয়ে ধুয়ে নিচে চলে আসলো, ঠিক আছে, হলো তো। এরপরে নিচে সঞ্চিত হলো। যখন বৃষ্টি কমে গেল, প্রখর সূর্যতাপ রয়েছে, এই দেখো সূর্য, প্রখর সূর্যতাপ হলো, যেই লবণগুলো ভেতরে ঢুকে গিয়েছিল ওই লবণগুলো কিন্তু আবার বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে নিচের থেকে ওপরের দিকে চলে আসবে। কিভাবে আসবে, এটাই কোশ্চেন। হ্যাঁ, যখন জল ছিল, জলের প্রেসারে লবণগুলো ধুয়ে ধুয়ে নিচে চলে জমা হয়েছিল। এবার বাষ্পীভবন অর্থাৎ ওপরের লেয়ারটির মধ্যে যখন প্রচুর পরিমাণে সূর্যের তাপ পড়লো, সেই সূর্যের তাপে ওপরের জল তো শুকিয়ে গেল। এবার ওপরের জলের শুষ্কতাকে কভার করার জন্য নিচের যে লবণ ছিল সেই লবণটি আবার এই জলের সাথে বাহিত হয়ে উপরের দিকে উঠে আসলো, এবং নিচের জলের সাথে যখন বাহিত হয়ে লবণটি উপরে উঠে আসলো, সূর্যের প্রখর তাপে জল তো শুকিয়ে গেল, বাট ওই যে লবণ ছিল সেই লবণের পরিমাণটি পুরোটাই লবণ কণায় পরিণত হলো, ঠিক আছে। তাহলে এই প্রচুর পরিমাণে লবণের কেলাস যখন এই উপরের লেয়ারটি এক্স্যাক্টলি এই উপরের লেয়ারেই জমা হবে, তখনই কিন্তু সেটা লবণের কেলাস গঠন করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানতে পারবো অত্যাধিক উষ্ণতায় বাষ্পীভবন ঘটলেই একমাত্র শিলাস্তরের ওই দ্রবীভূত লবণ কেলাসিত লবণে রূপান্তরিত হয়ে প্রবল চাপে শিলার বিচূর্ণী ভবন ঘটায়, প্রচণ্ড চাপ দিয়ে শিলাটাকে ভেঙে দেয়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে লবণের কেলাস গঠন। আজকে এই লবণটি যখন জলের সাথে বাহিত হয়ে উপরের দিকে উঠবে এবং উপরের যে শিলাস্তর রয়েছে সেগুলোর মধ্যে জল হিসাবে ঢুকবে, এরপর জল তো প্রখর সূর্যতাপে শুকিয়ে যাবে, বাট যখন ওই জলের মধ্যস্থিত লবণগুলো লবণ কেলাসে পরিণত হবে, তখন অটোমেটিক্যালি কী হবে, লবণ কণাগুলো একসাথে, যদি অনেকগুলো লবণ কণা একসাথে জমা হয় শিলার ফাটলে, তখন ওই শিলা গাত্রের মধ্যে ওই লবণটা প্রেশার ক্রিয়েট করবে, তখন অটোমেটিক্যালি শিলার উপরের স্তরটি ভেঙে যাবে এবং আরও বালুকণায় পরিণত হবে। তাহলে বোঝা গেল এটি হচ্ছে লবণের কেলাস গঠন, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকাও তৈরি হয়। এরপরে আসবো আমরা স্লেকিং। স্লেকিং জাস্ট অ্যাজ এ শর্ট কোশ্চেন আমরা মনে রাখবো, জাস্ট বলে দিচ্ছি, ভালো করে মনে রাখো। অনেক সময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র দানা দিয়ে গঠিত শিলাস্তর পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখানেও কিন্তু ওই সেম গল্প, অর্থাৎ আর্দ্র এবং শুষ্ক, ঠিক আছে, পর্যায়ক্রমে হতে হবে, তবেই কিন্তু আজকে শিলার মধ্যে ফোর্স বেশি ক্রিয়েট করবে, ঠিক আছে। সবার ফার্স্টে মনে করো শিলার পর্যায়ক্রমে আর্দ্র হলো, অর্থাৎ ভেজা ভেজা হয়ে গেল, পরে আবার শুষ্ক হলো, তখন আবার একটু সংকুচিত হলো, আবার আর্দ্র হলো, ভেজা হলো, তখন ডাইমেনশন আর একটু বাড়লো। এভাবে কন্টিনিউয়াসলি হতে 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 কী হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দানা দিয়ে গঠিত শিলাস্তর পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যান্ত্রিক আবহবিকারের এই প্রক্রিয়াকে বলে স্লেকিং, ঠিক আছে, মনে রাখবে স্লেকিং। আমি এই ডিটেলসের সমস্ত যেগুলো বুঝাচ্ছি আজকে, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে নোটস দিয়ে দেবো, ঠিক আছে, ওগুলো তোমরা হোয়াটসঅ্যাপ থেকে ভালো করে দেখতে পারবে। এরপর আমরা নেক্সট যেটা ডিসকাস করব সেটি হচ্ছে শিলাস্তরের চাপহ্রাসজনিত প্রক্রিয়া। এখন আমরা ডিসকাস করব শিলাস্তরের চাপহ্রাস সম্পর্কে। শিলাস্তরের চাপহ্রাস অর্থাৎ এই প্রক্রিয়াটি কী, তোমরা খুব ওয়ার্ডটা শুনে বুঝতে পারছো যে একটা শিলাস্তরের উপরিবর্তী অংশে
মানে উপরের যে ভাগটি রয়েছে সেখানে কোনোরকমভাবে চাপ কমে গেছে। কিন্তু এটা কীভাবে হয়েছে, এটাও একটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। তো ফার্স্ট আমি কিছু লাইন্স বলছি, ভালো করে শোনো, তোমরা নিজের থেকে চেষ্টা করো বোঝার, তারপর তো আমি বলছি। শিলাস্তরের ওপরের বিচূর্ণ অংশগুলি হিমবাহ, নদী বা বায়ুপ্রবাহের মাধ্যমে অপসারিত হলে নিচের শিলাস্তর কিছুটা প্রসারিত হয়ে যায়। অর্থাৎ তুমি চিন্তা করবে, কোনো একটা বস্তুর উপরে যখন তুমি খুব প্রেশার ক্রিয়েট করবে, তখন অটোমেটিক্যালি যে জায়গাটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে যাবে। আর যখনই ওই অবজেক্টটার ওপর থেকে আমরা ওই প্রেশারটাকে সরিয়ে নেব, তখন অটোমেটিক্যালি দেখবো যে নিচের যে শিলাস্তর সেটি কিন্তু সংকোচন থেকে আস্তে আস্তে প্রসারণ হচ্ছে, কারণ চাপটা তার উপরে নেই, চাপটা তো ফাঁকা হয়ে গেছে। তো অটোমেটিক্যালি কী হবে, ওই চাপটা সরে যাওয়ার পরে শিলাস্তর কিন্তু প্রসারিত হচ্ছে। আবার যদি কিছুদিন পরে আমি আবার প্রেশার ক্রিয়েট করি, তখন ওই জায়গাটি আবার সংকুচিত হবে, কারণ প্রেশার যে জায়গাটায় করবো ওই জায়গাটা সংকুচিত অটোমেটিক্যালি হবে প্রেশারের জন্য। এবং যখনই প্রেশারটি সরিয়ে দেবো, অটোমেটিক্যালি সেই জায়গাটি প্রসারিত হবে। ঠিক শিলার ক্ষেত্রেও এই সেম জিনিসটাই হয়। কীভাবে হয়, শিলাস্তরের ওপরের বিচূর্ণ অংশগুলি হিমবাহ, নদী বা বায়ুপ্রবাহের মাধ্যমে অপসারিত হলে নিচের শিলাস্তর কিছুটা প্রসারিত হয়ে যায়। তোমরা এই জায়গাটা জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল ভিউতে দেখো যে এটি একটি নর্মাল ভূপৃষ্ঠ, এর ওপরে বড় বড় দুটো পাথরের টুকরো এবং একটি ছোটো পাথরের টুকরো রয়েছে। জাস্ট আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বোঝাচ্ছি, ঠিক আছে? জাস্ট ডেমনস্ট্রেশনভাবে চিন্তা করো ব্যাপারটাকে। এবার এই বড় বড় পাথরের শিলাখণ্ডগুলো কোনো কারণবশত, সেটা বায়ুপ্রবাহ হোক, নদীর জলপ্রবাহ হোক, কোনো কারণে এই পোর্শন থেকে, অর্থাৎ এই ভূমিরূপটা আর এই ভূমিরূপটা কিন্তু সেম, কিন্তু দেখতে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, এটি এখন ডিসকাস করব। তাহলে এই ভূপৃষ্ঠের উপরিভাগের যে অংশটা দেখতে পাচ্ছি নর্মাল ভূপৃষ্ঠ, এবং তার উপরে দুটো শিলাখণ্ড রয়েছে, ছোট একটি শিলাখণ্ড রয়েছে। এগুলো কোনো কারণবশত, প্রাকৃতিক কোনো কারণে, ফ্যাক্টরসে এখান থেকে সরে গেছে, অন্যখানে প্রসারিত, অন্যখানে চলে গেছে ফোর্সের জন্য। তো সে কারণে কী হচ্ছে, এখন যখন আমরা এই ভূমিরূপটি আবার এই ভূমিরূপকে কনসিডার করব, অর্থাৎ এই ভূপৃষ্ঠের উপরিভাগটা কি দেখব, তখন দেখতে পাচ্ছি এখানে বেশ কত কিছু উল্লম্ব অনুভূমিক ফাটল রয়েছে। উল্লম্ব ফাটল, অনুভূমিক ফাটল, এই ধরনের কিছু ফাটল সমন্বিত একটি ভূমিরূপকে আমরা দেখতে পাচ্ছি। এবার কোশ্চেনটা কেন এরকম হচ্ছে, কারণ যতদিন পর্যন্ত এই বড় বড় পাথরের টুকরোগুলো ওই ভূপৃষ্ঠের ওপরে ছিল, ওই ভূপৃষ্ঠের উপরে থাকার জন্য কিন্তু প্রচণ্ড প্রেশার ছিল ওখানে, ঠিক আছে? এই প্রেশারটি যখন এরা যখন সরে গেল বাইরের কোনো প্রাকৃতিক ফোর্সের কাজের ফলে, অটোমেটিক্যালি এই পোর্শনটি পুরোটাই কিন্তু উন্মুক্ত হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে একটু আগে আমরা ফার্স্টে কী বলছিলাম, যে যখন কোনো কিছুর দ্বারা কোনো কিছুর উপর প্রেশার দেওয়া হবে ওই জায়গাটি সংকুচিত হবে, যখন প্রেশারটি সরিয়ে নেওয়া হবে ওই জায়গাটি প্রসারিত হবে। অর্থাৎ এই সংকোচন এবং প্রসারণ যখন কন্টিনিউয়াসলি হবে, তখন অটোমেটিক্যালি কী হবে, ওই জায়গার মধ্যে ফাটলের তৈরি হবে, ঠিক আছে? তো এই ফাটলের তৈরি হওয়ার ফলে কী হবে, অটোমেটিক্যালি ওই শিলাগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো বালুকণায় বা ছোটো পাথরের টুকরো পরিণত হবে এবং পরবর্তীকালে মাটির সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এটার থেকে আমরা কী বুঝতে পারলাম, যে শিলাস্তরের চাপ হ্রাস, অর্থাৎ শিলার উপরের যে চাপ ছিল সেটা কমে যাওয়ার কারণেও কিন্তু আবহবিকার হচ্ছে। অর্থাৎ আমরা লাইভ এক্সাম্পল দেখতে পেলাম এখানে, যে এই ধরনের শিলা ছিল বড় বড়, সেগুলো সরে গিয়ে উন্মুক্ত হয়ে গেল, ফাটলের তৈরি হলো, এবং এটার থেকে কিন্তু পরবর্তীকালে মৃত্তিকারও সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল শিলাস্তরের চাপ হ্রাস। এরপরে আমরা পড়ব হচ্ছে বর্ষণ প্রক্রিয়া। বর্ষণ অর্থাৎ আমরা খুব ভালো করে জানি বৃষ্টি। বৃষ্টি কিন্তু আবহবিকারের ম্যাক্সিমাম বড় একটা ফ্যাক্টর। কেন? কারণ আমি এখানে বলছি তোমাদের মুখে মুখে, তোমরা মনে রাখার চেষ্টা করো, খুবই ইজি ব্যাপার। বৃষ্টিবহুল অঞ্চলে, অর্থাৎ আমরা ফার্স্ট চলে আসবো এবার কোন অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল। আমরা উচ্চ পার্বত্যাঞ্চলেও দেখলাম, শুষ্ক অঞ্চলের ক্ষেত্রেও দেখলাম, এরপর চলে আসছি আমরা বৃষ্টিবহুল অঞ্চলে। বৃষ্টিবহুল অঞ্চলে অর্থাৎ যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে বৃষ্টির ফোঁটার ক্রমাগত আঘাতে শিলাখণ্ড ক্রমশ দুর্বল হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে। এর ফলে আবহবিকার হয়। শিলার ছোট ছোট ছিদ্রগুলি বৃষ্টির জলে ভরে যায় এবং সূর্যের তাপে শুকিয়ে যায়। বারবার আর্দ্রতা ও শুষ্কতার এই পরিবর্তনে শিলার টুকরো টুকরো হয়ে যায়। তাহলে আবার রিপিট করছি কথাটা, তাহলে আর্দ্রতা ও শুষ্কতা যখন রিপিটেডলি কোনো শিলার উপরে কাজ করবে, তখন কিন্তু ওই শিলাটি ভেঙে যাবে। শিলাস্থিত খনিজ পদার্থ বৃষ্টির জলে আয়তনে বেড়ে যাওয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয়, এই কথাটা মনে রাখবে। মরু অঞ্চলে অতি উত্তপ্ত শিলার ওপর হঠাৎ বৃষ্টির জল পড়লে শিলা সংকুচিত হয়ে ফেটে যায়, এভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়। কারণ মরু অঞ্চলে খুব ভালো করে জানো ম্যাক্সিমাম হিট, হট টেম্পারেচার, তো ওখানে অটোমেটিক্যালি পাথরের শিলাগাত্রগুলোও গরম থাকবে। হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়লো, তাহলে কী হবে, অটোমেটিক্যালি ওখানে ঠান্ডা হয়ে সংকুচনের চেষ্টা করবে। তাহলে আগে ছিল প্রসারিত অবস্থায়, এখন হয়ে গেল সংকুচিত অবস্থায়। তো ক্রমাগত এই সংকুচিত প্রসারিত হতে হতেই কিন্তু শিলাগাত্রের মধ্যে ফাটল তৈরি হয়। তাহলে এইভাবে বর্ষণ প্রক্রিয়া আবহবিকারের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে? এরপর আমরা পড়ব কলোয়েড প্লাকিং।
শিলাস্তরের ওপর সঞ্চিত আর্দ্র মৃত্তিকা কণা শুকিয়ে যাওয়ার সময় মূল শিলা থেকে ক্ষুদ্র কণা উৎপাটন করে, একে কলোয়েড প্লাকিং বলে। তাহলে শিলাস্তরের উপর আমরা কি দেখতে পাচ্ছি? সঞ্চিত আর্দ্র মৃত্তিকা কণা, ঠিক আছে। এটি যখন শুকিয়ে যাবে তখন মূল শিলা থেকে ক্ষুদ্র কণা উৎপাটন করে, একে কলোয়েড প্লাকিং বলে। কলোয়েড প্লাকিং এই ফ্যাক্টরটি আলটিমেটলি এমন কিছু ব্যাপার না, জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, উৎপাটন। এই উৎপাদন কথাটি মানে হচ্ছে কোনো একটা নর্মাল শিলার লেয়ারের উপরে লেয়ার থেকে যখন ওই উপরের লেয়ারটি খুলে আসে সেটাকে বলা হচ্ছে উৎপাটন, ঠিক আছে। তাহলে শিলাস্তরের ওপর সঞ্চিত আর্দ্র মৃত্তিকা কণা যখন শুকিয়ে গেল তখন অটোমেটিক্যালি মূল শিলা থেকে, অর্থাৎ মনে করো এটা যদি মূল শিলা আমরা কনসিডার করি, এই মূল শিলা থেকে অটোমেটিক্যালি ক্ষুদ্র কণা উৎপাটন করবে, অর্থাৎ এখান থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরকম কণা পার্শ্ববর্তী অঞ্চলে আমরা পড়ে থাকতে দেখব, ঠিক আছে। এবং আবহবিকার বোঝার সময় আমরা ফার্স্ট একটা জিনিস বুঝছিলাম যে যখনই কোনো রকম এ ধরনের আবহবিকারের ফ্যাক্টর কাজ করবে, টুকরো টুকরো বালিকণা পাথর কণা যেটাই হোক না কেন সেটা কিন্তু মূল শিলার পার্শ্ববর্তী স্থানেই অবস্থান করবে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম এটি হচ্ছে কলোয়েড প্লাকিং, এবং যেটা আর্দ্র মৃত্তিকা কণা শুকিয়ে যাওয়ার ফলে হয়। এখানেও সেম ফ্যাক্টর, আর্দ্র শুষ্ক, আর্দ্র শুষ্ক, অর্থাৎ কন্টিনিউয়াস ওয়েতে এই জিনিসটা যখন হচ্ছে শিলার মধ্যে অটোমেটিক্যালি টেন্স কাজ করছে, ঠিক আছে। অটোমেটিক সে কারণে ওই টানের ফলে শিলাটি ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে। এটি হচ্ছে কলোয়েড প্লাকিং, যে ছোট ছোট শিলাখণ্ডগুলো মূল শিলা থেকে উৎপাটিত হয়ে খুলে আসে, ঠিক আছে। সেটি হচ্ছে কলোয়েড প্লাকিং। তাহলে এগুলোই হচ্ছে টোটালি যান্ত্রিক আবহবিকারের কনসেপ্ট। এই যান্ত্রিক আবহবিকারের কনসেপ্টগুলোর প্রতিটা নোটস আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, ওগুলো ভালো করে একবার পড়বে এবং ভিডিওটাকে বারবার দেখবে, তাহলে অটোমেটিক্যালি তোমাদের কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার হবে। এবং আমার কথাগুলো কোনোভাবে স্কিপ না করে প্রত্যেকটা কথা ভালো করে শুনবে, তাহলেই কিন্তু লিঙ্ক করতে পারবে একটার সাথে আরেকটি, ঠিক আছে। থ্যাংক ইউ।